আর কাউকে আমাকে আপনার পক্ষে পান বা না পান, আমি আপনার কথা বলার স্বাধীনতার পক্ষে। এই প্রশ্ন যখন আমি করছি তখন আমি আপনার কাছে জানতে মানে আমি যেটা খেয়াল করছি যে আমি বাক স্বাধীনতার পক্ষে হলো এনসিপি বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি আসলে বাক স্বাধীনতার পক্ষে না। এইটার কারণ কি বলে আমি মনে করি, আপনি মনে করেন কেন? মানে আপনি চাইলে আমি উদাহরণটাও দিতে পারি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি? মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? প্রথমত এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। মূলত যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিকভাবে কোনো কম্প্রোমাইজ করব না। লাইক দ্যাট উনি যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়, এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুজ, নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন? না, আমার সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা গেছে আমার অনেকগুলো বক্তব্য কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আর একটু নর্মালাইজেশন করা উচিত ছিল বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে, একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে, ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু পিছন থেকে বলি, যেমন ধরেন যে আমি জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয়। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছেন যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? অস্ট্রেলিয়ার জায়গা না, একটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই। আমি যেহেতু বাসাতে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, কিন্তু ভাবার জায়গা এমন কোন জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি তো কোনো তথ্য দেওয়া হয় নাই না, এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বোঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই যে কোনো আমি আপনার বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট, ইজ ইট ওকে? জি জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই, উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের কথা বলেছিল। আমি আপনাকে শোনাই, আপনি কি বলেছেন একটু প্রথম থেকে শোনাবেন। না প্রথম থেকে না, মাঝখান থেকে, কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। ইজ ইট ওকে? না, আমি আজকে মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো, আরো পজ
মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল, টুট টুট টুট, এই শব্দগুলি বলাই হয়েছে উনার সালাউদ্দিনের জন্য। এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? না, এটা এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা বিশ্বাস করে, কেন উনি ঠিক হয় না, ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন এই ডেসপিকেবল টুট টুট শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না? করে না, অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন, এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি, কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত। এটা ফাহাম ভাই করতে পারে, না আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টারগুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে আমি ক্যারেক্টারগুলো বলবো কেন কেন বলেছি। না না, আপনারে আমি বিশ্লেষণের জায়গায় আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যে এটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন, যেগুলি আমাদের কানে সবার আছে, যতই আমরা টুট 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 বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে। ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে, এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ও ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনিও আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে না, আমি 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 এটা কখনো বলতে পারবো না, এই জন্য হলো আমি কি বলতে পারবেন না, আপনি টুট 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 দিয়ে বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা, এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ওকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো, যেখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি, এটার জন্য যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে তো আমি ফাহাম ভাইয়ের রেফারেন্সটা টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হইতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বলে দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশের সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বলে দেয়। তো এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আপনি জনাব তারেক রহমানকে বুঝনাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? মানে ধরেন আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার? না, আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। তো জাজমেন্টটা তখন আসে, একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন শ্রমিকদের থেকে, যিনি এসেছেন প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন। অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন, মানুষ কি চাচ্ছে। দেখুন, আপনার এটা আমি যখন বলেছিলাম, বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনিও ওই সময় এইচএসসি পরীক্ষার্থী, এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানালেন যে ঠিক আছে, আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না, অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠালেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াটএভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী, যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলেও ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসতে পারতো। তাহলে আপনার ওইখানে কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানে একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও। এখন যেই বাচ্চা পোলাপাইনগুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিবাদী সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই? আপনিই বলেন।
না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, মানে আপনি বলতেছেন যে মানে- এটার সাথে তো সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন সার্টিফিকেটের পাটোয়ারি সম্পর্কটা পিএইচডি কেন- পাইছে, হ্যাঁ, সার্টিফিকেটের সম্পর্কটা কি? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপ্যানগুলা ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপ্যানগুলা অভ্যুত্থানের সময় হলো বুঝেই তো ফেসিবাদের কে বিরুদ্ধে গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে জি অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী দিয়েছে, তাহলে তো শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই। যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধসম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ। না না, এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে, যদি বিকজ ইউ আর ভেরি প্রাউড যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে মাস্টার্স করে আসছেন, আর যারা এইচএসসি পাস মেট্রিক পাস, আপনি দেখেন একইভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? না, আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা শিক্ষার্থীদের গালি দিবেন, এইচএসসি পাস আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আপনি বলছেন যে তার বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটা কি আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কোনো সম্পর্ক নাই। পাস করার নিয়ে কাকে দেখছিলেন? পিএইচডি পাস করা রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু। না না, আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, কিন্তু আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে। জি, তো সেইটা পাসের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আমি মাত্র 3টা দেশের উদাহরণ দিই, উদাহরণ দিই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না সেটা শুধু প্রেসিডেন্সিয়াল শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে না, প্রেসিডেন্সিয়াল শুধু প্রেসিডেন্ট। কিন্তু অথবা রাষ্ট্রীয় কোন জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে। অথবা আমি বলেছিলাম আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের কাছে কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলরের বইয়েরও নাই। সেখানে ম্যাককার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে গিয়েছে আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি রেখেছেন জাইমা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি এই গালি দিয়েছিলাম বা কি করেছিলাম। সেই জায়গাটা আপনার প্রবলেমটা কোথায়? জুবাইদা রহমান এবং জাইমা রহমান আনঅফিশিয়াল জায়গাগুলিতে গেলে আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে বলে দিবেন সেভাবে যাইতে হবে? না না, কোনো সমস্যা নাই কোথাও যদি যায়। বাট আমাদের জায়গাটা হলো আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলের একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিজ জায়গাটা আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম।
কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা ওকে উচিত। ফাইন। উনি আমি আপনার এই কথার সাথে বাংলাদেশের কিন্তু সাথে আমি as a আমি citizen, আমার অনেকগুলি ব্যাপারে কথা বলতে বাংলাদেশের আমি অনেকগুলি যদি ব্যাপারে কথা আপনি বলতে তো তার হ্যাঁ আপনি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? বাংলাদেশের, আমি আপনাকে বললাম তো, ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম না মিনিস্টার আপনি উদাহরণে যাবেন, আমি আপনাকে যে না নাই নাই থাকে না তো, প্রধানমন্ত্রী স্ত্রীর জন্য কোনো প্রশাসন পোস্ট থাকে না তো। না আপনি এবং আপনার জুবাইদা রহমান একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি কি অফিস পার্থক্য? হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই আপনি ভালো তো লাগে। এটা আপনার না, আপনার আমার মতন কেন, করে সারা আপনি পৃথিবীর এটা বলতেছেন। নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখেন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলো স্পন্সরিং করার চেষ্টা করা হয়। ওকে ফাইন, আমি আপনার কথা এই জায়গাটা, এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি যাইতে পারে সিটিজেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে ওনা ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলি সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে ইউনূস যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটা ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলি সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন। তাহলে বিদেশে যাইতে সময় ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি অসুস্থ, এবং ওনার সাথে খেয়াল করছেন বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি এটা বলেন না, এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায়, আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি যে আপনি যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে যান, ঢাকা মেডিকেল কলেজে বাথরুমে যান, ফ্যামিলির সাথে। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনি যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাশ করছে,